Today we will be discussing about the measures in biostatistics. I think the previous class we have already completed. So today our discussion will be on the measures. Okay. First of all, আমরা variability of data আলোচনা করেছি হয়তোবা, এবং সেই ভ্যারিয়েবিলিটির আলোচনা থেকে আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের যতগুলো ছাত্রছাত্রী আছো তোমরা 200-র উপরে, সবার যদি আমরা উচ্চতা নেই তাহলে সবার কি একই রকম পাবো নাকি না ভিন্ন ভিন্ন পাবো? ভিন্ন ভিন্ন স্যার। আচ্ছা, যদি ভিন্ন ভিন্ন পাই দেন আমার নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে কম উচ্চতায় আমরা কয়জনকে পাবো? একজন। ভেরি গুড অ্যান্সার। সবচেয়ে বেশি উচ্চতায় কয়জনকে পাবো? একজন। তাহলে সবচেয়ে কমেও একজন, সবচেয়ে বেশিও একজন, বাদবাকিরা অন্যরা কোথায়? অন্যরা কোথায়? স্যার এই দুইজনের সবচেয়ে কম আর সবচেয়ে বেশি মাঝখানে। কম আর বেশির মাঝখানে। হ্যাঁ, কম আর বেশির মাঝখানে। ভেরি গুড। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। ওকে, তাহলে আরগুলো হচ্ছে মাঝখানে। এবং আরো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে অনেক দূরে দূরের যারা আছে তার থেকে কেন্দ্রের দিকে যতই আমরা যাব, দুই পাশ থেকেই কেন্দ্রে ডাটারা দেখবো যে বেশি কাছাকাছি কাছাকাছি জড়সড় হয়ে আছে। সো এখান থেকে আমরা বুঝবো যে এটা হলো একটা ডেটার নর্মালি একটা চরিত্র। হোয়াট ইজ ইট? দ্যাট দ্য ডেটা দে ওয়ান্ট টু বি টুগেদার। এবং এই টুগেদারনেসের ক্যারেক্টারিস্টিক্সটা কি? দে ওয়ান্ট টু রিমেইন টুগেদার অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশন। If we distribute from the lowest to the highest, and we will find that yes, the lowest will be only 1 in number, the highest will be only 1 in number, the others are in between this lowest and highest number, and their tendency is to remain close, gathered together around the center of the distribution. Okay, এখন এই যে সেন্টার অফ দ্য ডিস্ট্রিবিউশনে আমরা এই ডেটাটা পেলাম, এইটাকে আমরা কিভাবে সামারাইজ করতে পারি? ওকে, আমরা অলরেডি এটা যেহেতু আলোচনা করে ফেলেছি, সো অলরেডি আমরা এটা নিয়ে দেখো, we again, if you look at the heights of your classmates, most of them are nearly close to each other. Already we have discussed about this. Okay, এবং এই যেহেতু the location is around the center or the middle of the series, এই মাপটাকে, এই মেজারমেন্টটাকে আমরা বলি measurements of central tendency. Okay, so what is central tendency? Every time we have to understand that while we collect the numeric data, when we say numeric data, what does it indicate? Qualitative or quantitative? Quantitative. Very good, quantitative. তাহলে আমরা যখন কোয়ান্টিটেটিভ ডেটাকে আমরা সাজাবো, কালেক্ট করব, এবং আমরা দেখব, we will observe that they tend to gather together around the center of the series, তাই না? একটা সেন্টারের মধ্যে, এবং এইটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি অফ দ্য ডেটা। তিনটা টেন্ডেন্সি কমন, আমরা এই তিনটা টেন্ডেন্সি আমরা মাপবো। এছাড়া আরো অনেক আরো টেন্ডেন্সি আছে, বাট এই তিনটা টেন্ডেন্সি মাপবো। এবং এই যে টেন্ডেন্সি যখনই বললাম যে মিন, মেডিয়ান এন্ড মোড, এই তিনটে কমন। এখন মিনের মধ্যে আবার আরো অনেক রকম আছে। এটাকে কমনলি আমরা বলছি অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, বাট দিস আমরা অ্যারিথমেটিক মিন, ইট ইজ ওয়াইডলি ইউজড ইন পাবলিক হেলথ এন্ড মেডিসিন। সুতরাং আমরা অ্যারিথমেটিক মিন নিয়েই আমরা মেইনলি কাজ করব। ওকে, অ্যারিথমেটিক মিনটা কি? Sum of all values divided by the number of values. Symbolically, we put a line over x, and that line is called bar. We call x bar.
And what is the formula of x bar? Summation of x divided by n. Sum of x divided by n. তার মানে কি, যতগুলো ভ্যালু আছে, যদি তোমাদের 200 জন থাকে তাহলে x1 x2 up to x200 এরকম। তো এরকম x মানে প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভ্যালু, divided by 200 মানে total number of the values. আমরা যদি এরকম করে সাজাই 3 4 4 6 ইত্যাদি ইত্যাদি, আমরা দেখলাম যে sum of x is equal to 40, number is 9, so x bar or the mean family size 4.4 persons. Okay, গড়ে প্রতিটা ফ্যামিলিতে প্রায় কাছাকাছি 4.5 জন লোক বাস করছে। এইখানে যেহেতু গড় বলছি তখন এই দশমিকটা আসবে, কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি আমরা কথা বলি তখন আমরা দশমিক ব্যবহার করি না। So when it is a summary measure, we can use the decimals. Okay. Now come to the median. What is median? It is the middlemost value. Okay, middlemost value তার মানে একটা সিরিজকে আমরা যখন সাজাই তার ঠিক মাঝখানে বসে থাকে। তাহলে আমরা আগের ডেটাটা, if we look at the data 3 4 4 6 5 4 7 4 3, এটাকে আমাদের কি করতে হবে, সাজাতে হবে 3 3 4 4 4, মানে যেটা যতবার এসছে ঠিক সিরিয়ালে ওইভাবে সাজিয়ে দিতে হবে। and then when we do like this, এখন তোমাদের কাছে কি মনে হয়, এই 1 2 3 4 5 6 7 8 9, so there are 9 data in this series, and which is the middle one? আমরা দেখতে পাচ্ছি পঞ্চম, পঞ্চমটা তার এই পাশেও 4টা ওই পাশেও 4টা, তাই না? এই পাশেও 4টা ওই পাশেও 4টা, আর সে মাঝখানে বসে আছে। তাহলে যে মাঝখানে বসে আছে সেইখানে যেই ভ্যালুটা, that is the median household. So median household size হলো 4, mean household size 4.4, median হচ্ছে 4, তার মানে কি অর্ধেক লোকের, এই টোটাল ডেটা সিরিজের অর্ধেক লোক তাদের ঘরের মধ্যে এক গড়পড়তায় 4 জন বা 4 জনের নিচে লোকজন বসবাস করে। ওকে, at least 50% এদের হচ্ছে 4 জনের নিচে, 4 থেকে 4 এর নিচে। সবসময় আমরা নিচের শব্দটা বলবো, ওপরে না। হ্যাঁ, ওকে, তাহলে এইখানে 3 4 4 6 5 7 5 2, এইটার হাউসহোল্ড তোমরা বলো দেখি, তোমাদেরকে সাজিয়ে দিয়েছি 2 3 4 4 5 5 6 7, so how do we measure? আগেরটাই ছিল কয়টা ডেটা? 9টা। এখানে কয়টা? 8টা। তাহলে আমাদের কি করতে হবে? স্যার মাঝখানে 2টা দিতে হবে। Right, very good. So before it was 9 digits, 9 data series. So out of 9 we can easily locate the middle one, 5th one. So on both sides there is equal number, but when we have even number of data series, then we have to take the middle two values. Okay, so middle two তে আমরা পেলাম কি, যে 4 এবং 5, and we take the mean of those median two, তার মানে এটাকে যোগ করে আর ওইটার গড়। এবং এখানে সবসময় মাথায় রাখতে হবে যে অড ফ্রিকোয়েন্সির জন্য এই পজিশনটা খুঁজে বের করার একটা ফর্মুলা আছে, n+1 divided by 2, সেইখানে যে নাম্বারটা আসবে অত নম্বর পজিশন। সো আগেরটা ছিল হলো কয়টা? 9টা, তাহলে n9 plus 1 10 divided by 2 is 5, so that means 5th position. But then for even frequency দুটো আসবে, যেহেতু মাঝের দুটো কি 1 is n by 2, এই পজিশনে যেটা আছে, এরপরে n by 2 plus 1, তার মানে কি n by 2 তে যে পজিশন এর পরেরটা যে পজিশন, এই দুটোকে নিয়ে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে ভাগ করতে হবে 2 দিয়ে, and that position is that count or that calculation will give the median value for even frequency of data. Now come to the mode. What does it mean? The value that occurs most frequently. Okay, and what was the most frequently observed value?
আমাদের ফার্স্ট সেট যদি বলি 4, ইয়েস, সবচেয়ে বেশি এসছে। সো মোড অফ দিস সিরিজ ইজ 4। আমরা বলবো কি মোড সাইজ অফ হাউসহোল্ড অথবা মোস্ট ফ্রিকুয়েন্ট অর মোস্ট কমন সাইজ অফ দ্য হাউসহোল্ড ইজ 4%। ওকে, তো মিন, মিডিয়ান, মোড এইভাবে আমরা নির্ণয় করি। এরপরে আমাদেরকে আরো একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, concept of fx. What does it mean? Fx means frequency times the x times the value. যেমন আমরা আমাদের ডেটাটি যদি বলি 3 4 4 6 4 5 7 4 3, এটাকে সাজালে আমাদের আসে 3 3 4 4 ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে 3 দুবার এসছে, 4 আবার কয়েকবার এসছে, এরকম করে আমরা বারবার লিখে তো যোগ করি, তাহলে আমাদের মানে বারবার লিখতে লিখতে জায়গা খরচ হয়, অনেক কলমের কালিও খরচ হয়, সময়ও লাগে। আমরা এটাকে সহজে, কারণ এটা তো তাও 9টা মাত্র ডেটা, আমরা যদি এখানে 900 থাকি 9000 থাকি তাহলে আরো আমাদের অনেক বড় বেড়ে যায়, এত বারবার লিখবো। তখন আমরা করি কি, then we try to look at the frequencies. ওকে, 3 কয়বার এসছে, তাহলে 3 কয়বার এসছে, 3 হচ্ছে x, দুবার এসছে, তাহলে গুণ করব, তাহলে frequency is 2, then we will get f times x, f গুণ x হলো গিয়ে 6। একইভাবে 4 এসছে 4 টাইমস, তাহলে f টাইমস x is 16। এরকম করে আমরা ইজিলি, তখন হচ্ছে কি জায়গা কম লাগছে, we need a very small space and very quickly we can calculate. So when we do the fx, it eases our work and then easily we can get the mean and the median and the mode. Because you see, when we say frequency f, and then when we look at the f, we can see that it came 4 times. So you see, you look at all the frequencies 2 4 1 1 1, very easily we can look at mode is 4, you see. So very easily it gives us the location of the mode. Now another thing, what is called cumulative frequency. Probably now you will it was BUH, now it has become it is not BIHS, it is become BUHS. Before it was Bangladesh Institute of Health Science. Now they have turned it to university, Bangladesh University of Health Science. So Professor M.A. Hafiz sir, he is my teacher. He was the head of Biostat department at NIPSAM when I was in MPH course. So I took some concepts from him or his lecture notes, or yeah, he has a small book. So I took the idea from him. So cumulative frequency is we try to accumulate. আমরা অলরেডি ডেটা প্রেজেন্টেশনে দেখিয়েছি না, কত ওভারে কত রান, কত ওভারে কত রান, ঠিক same idea. We try to get this idea of a total frequency of a variable counted gradually from its one end to a certain value, usually the upper class boundary, and it is known as cumulative frequency. Okay, and cumulative frequency in the last class, when we will try to find, we will find that it gives the total frequencies, the total of all frequencies. That means the sample size. Let's have a look. Okay, now you can see that this is the same data, and we will only add the frequencies. That means the frequencies will accumulate. So the family size of 3, it came 2 times. So we already put it 2 on the cumulative frequency list because this is the first line. There is no other. And then what happens in the second line? What is the frequency? 6. Is it 6? What is the frequency? 4. 4. Very good. The frequency is 4. So we have to add 2 with 4, and then it will give rise to 6. So this is how. Don't add the fx. Okay. So don't talk about the f times x. That means the frequency and the numbers. No, only the frequencies will be accumulated. And then it will go on like this and so on. Okay. And then you see what is the
the last cell, the final cell of the cumulative frequency, it is the sample size 9. So all will be accumulated to 9. So the frequency comes, and then we can make the percentages from these cumulative frequencies, and then it will help us. Sometimes people want to know, okay, বলো দেখি 5 জন আপ টু 5 জন ফ্যামিলি পর্যন্ত আমরা কয়টা পেয়েছিলাম? আমাদের টোটাল ছিল 9টা, আমরা 9টা বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, আপ টু 5 কয়টা বাড়ি পেয়েছি? তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকলে আমরা বলতে পারবো 7টা বাড়ি পেয়েছি, জাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকলেই। আবার কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলো দেখি 4টা বাড়ি পর্যন্ত কয়টা ছিল? তাহলে আমরা বলবো 6টা। যে up to 4 members in a family we have got 6 houses, up to 5 members we have got 7 houses. So আমরা জাস্ট একটা পার্টিকুলার অঙ্কে যাবার জন্য, এবং সেইখানে টোটাল তাহলে কতগুলো বাড়ি কভার হয়ে গেল, এরকম করে যদি কেউ প্রশ্ন করতে চায়, কেউ জানতে চায়, so the cumulative frequency helps us. But then there are some other aspects also from the calculation of cumulative frequency. Okay, now this is the easy way, mean, median, mode. But then when we try to look at the cumulative frequency, now can you tell me how can we really assess the median from this cumulative frequency? এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে মিডিয়ান খুঁজে পেতে এটাও সুবিধা, অনেক দ্রুত আমরা পেয়ে যেতে পারি। এখানে তো আসলে 9টা ডেটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো, কিন্তু যদি আমার ওই যে একই কথা বলেছি, if it is 900, if it is 9000, if it is 90000, then how do we really get it? এরকম ভাবে একটা 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 করে খুঁজবো কত নাম্বার, নাকি না খুব সহজে আমার কাছে যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা লাইন থাকে, আমি কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারি। কিভাবে? Any idea? No idea? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি স্যাম্পল স্যাম্পল সাইজকে 2 দিয়ে ভাগ। সাইজ যত হবে একজন বলছে হ্যাঁ, বলো। স্যার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যে স্যাম্পল সাইজটা শেষে যেটা হবে ওইটা থেকে বুঝতে পারবো যে মানে আমাদের কতগুলো টোটাল ডেটা কতগুলো আছে। যদি ওড নাম্বার হয় সেক্ষেত্রে তো মাঝেরটা আমরা বুঝতে পারবো, আর যদি ইভেন নাম্বার হয় সেক্ষেত্রে 2টা আসবে, সেটাকে 2 দিয়ে ভাগ দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখে বের করার কোনো উপায়? আমাদের এত কষ্ট করতে হবে না, অঙ্ক করতে হবে না, আমি সেটা জানতে চাচ্ছি। অন্য কেউ? বা তার মোট স্যাম্পল সাইজকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। দিলাম, যেমন এখানে 9 জন, তাহলে হুম। 2 দিয়ে ভাগ দিলে আমরা আসতেছে 4.5। ওকে, তো প্রথম যেই ঘরটা সেখানে তো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 2, হ্যাঁ, 4.5 যেটা পাইলাম আমরা সেটা তো 2 এর মধ্যে থাকতেছে না। গুড, দেন পরের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা সেখানে 6, অর্থাৎ 2 থেকে 6 এর মাঝামাঝি একটা জায়গায় এই 4.5টা থাকবে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে মানে সেকেন্ড যে সেলটা সেখানে হয়তো আমাদের মিডিয়ানটা আছে। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। হ্যাঁ, আমরা ওই যে বলেছিলাম না যে 9 এর মাঝখানে কে বসে আছে? 5, তাই না? 5 নম্বর যে ফ্যামিলিটা, 5 নম্বর যে ঘর, সেই 5 নম্বর ঘরটা হলো আমার মিডিয়ান ঘর। সহজে আমরা করি কি, অর্ধেক করে ফেলি, 4.5 দিয়ে করি। যদিও 4.5 কারেক্ট অ্যান্সার না, বাট দিস ইজ এ ভেরি গুড ওয়ে, ভেরি ইজি ওয়ে। আমরা 2 দিয়ে ভাগ করে ফেললাম, ইভেন নাম্বার হোক আর অড নাম্বার হোক, তাহলে আমরা মোটামুটি কাছাকাছি থাকতে পারবো। লেটস সি, এখানে দেখো যে আমার যদি 5, যেহেতু অলরেডি আমরা জানি যে 5 নম্বর ঘরটা বা পঞ্চম যে ফ্যামিলি, সেই পঞ্চম ফ্যামিলি হচ্ছে মিডিয়ান ফ্যামিলি, তাহলে অলরেডি 2 এর পরে 3 নম্বর ফ্যামিলি, 4 নম্বর ফ্যামিলি, 5 নম্বর ফ্যামিলি, 6 নম্বর ফ্যামিলি। তার মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমাদের কাছে যদি থাকে, তাহলে আমরা বুঝে যাব যে কোন জায়গাটায় মিডিয়ান আছে, কোন ঘরে মিডিয়ান আছে। তো সহজ হচ্ছে কি, 9কে 2 দিয়ে ভাগ করলেই 4.5, তাহলে 4.5 কোন ঘরে আছে? এই 6 এর মধ্যে, তাই না? তাহলে 6 এর এগেইনস্টে নাম্বার কত? 4। তাহলে আমরা সহজেই বলতে পারি মিডিয়ান হাউসহোল্ড সাইজ ইজ 4। আমরা এর আগেও দেখেছি 4, এখন আসলে 4। ওকে, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থাকলে আমাদের মিডিয়ান এবং মোড বের করতে খুব সহজ হয়।
মিডিয়ান এবং মোড বের করতে অনেক সহজ হয়ে যায়। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। ওকে, এরপরেও আরো কিছু মেজার আছে। আমরা বলছি দ্য কোয়ান্টাইলস, আমরা পার্টিশন করি ভ্যালুগুলোকে, এবং ভ্যালুগুলোকে পার্টিশন করে আমরা দেখতে চাই 4 ভাগে ভাগ করি, আমরা কোয়ার্টাইল বলি, 5 ভাগে ভাগ করি কুইন্টাইল বলি, 10 ভাগে ভাগ করি ডেসাইল বলি, পার্সেন্টাইল বলি 100 ভাগে ভাগ করলে। এবং এটাও এক ধরনের মেজার। আমরা স্পেসিফিক লোকেশন কোন জায়গাটায় আছে আমরা সেইটা খুঁজে বের করার চেষ্টা করি। হ্যাঁ, মেজার্স অফ লোকেশন একটা পার্টিকুলার জায়গায়, তাহলে কোয়ার্টাইল 4 ভাগে ভাগ করে কে কোথায় আছে। এবং ওই যে সবসময় মাথায় রাখতে হবে, আমরা যেটাই ক্যালকুলেট করি বলতে হবে কি যে এত, আমরা যদি কোয়ার্টাইল বলি মানে 4 ভাগে ভাগ, তাহলে বলতে হবে যে ভ্যালুজ অফ দ্য ভ্যারিয়েবল বিলো উইচ 25% অফ দ্য অবজারভেশন ফল। তার মানে কোয়ার্টাইল 1 এ যেই ভ্যালুটা পাবো যদি আমরা হাউস হোল্ড করি, তাহলে আমরা বলবো কি যে 25% আমার এই টোটাল যে ডিস্ট্রিবিউশন তার 25%, 1/4 লোকজন তাদের হাউস হোল্ড সাইজ হচ্ছে এতর নিচে, মানে যেই ভ্যালুটা পাবো সেখানে অতর নিচে, সবসময় নিচে কিন্তু বলতে হবে প্রত্যেকটা। দেখো বিলো 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 উইচ Q2। আচ্ছা, Q2 কে আর কি নাম বলতে পারি? মিডিয়ান। মিডিয়ান, ভেরি গুড। ও আচ্ছা, এখানে তো লেখা আছে, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়ান, তাহলে Q2 ইজ ইকুয়াল টু মিডিয়ান। অলরাইট, এবার আসো ডেসাইল। এইভাবে বলো দেখি যে ডেসাইলে এরকম কি মিডিয়ান পাওয়া যাবে? ফিফথ ডেসিল ভ্যালু। ফিফথ, D5, ভেরি গুড। আর পার্সেন্টাইল যদি বলি? 50। 50, ভেরি গুড, সুন্দর, 50। তাহলে 50th পার্সেন্টাইল হচ্ছে গিয়ে আমার মিডিয়ান ভ্যালু। তাহলে মিডিয়ান ইকুয়ালস Q2 ইকুয়ালস D5 ইকুয়ালস P50। ওকে, এইভাবে আমরা মোটামুটি সম্পর্কটা নির্ণয় করি। এবং কোয়ার্টাইল ক্যালকুলেশন করার হচ্ছে কি এটা এটা একটা ফর্মুলা, এইভাবে ফর্মুলা দিয়ে অঙ্ক করে আমরা কোয়ার্টাইল ক্যালকুলেট করতে পারি। প্রত্যেকটা ভ্যালু নিচে নিচে কি পাই না পাই। এখানে যেমন বলা আছে কি যে কিছু ওয়েট অফ দ্য ইন্ডিভিজুয়ালস দেয়া আছে, এবং সেইখানে আবার ক্লাস ইন্টারভেলের ইয়াটা কনসেপ্টটা তোমাদের দেখানো হয়নি মনে হয় না? আচ্ছা, এটা মনে হয় একটু মিস্টেক হয়ে গিয়েছে। আচ্ছা, আমি ক্লাস ইন্টারভেলের অংশটা এখানে অ্যাড করে দেবো। ওকে, এইভাবে আমরা কোয়ার্টাইল করি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস ইন্টারভেল আসবে, এরপরেই আসবে। ওকে, আমরা একটা অংশ অ্যাডভান্স চলে এসছে। এইভাবে আমরা কোয়ার্টাইল এক একটা কোয়ার্টাইল বের করতে পারি। বের করে আমরা তারপরে ইজিলি বলতে পারি যে এক একটা কোয়ার্টাইলে কতটুকু কতটুকু করে থাকবে, সমান 4 ভাগে ভাগ করে ফেললে। এখানে একটা ছোট্ট এক্সারসাইজ, the number of births from the records of a maternity hospital as follows। একটু বলো দেখি, আমরা আগের ক্লাসে অলরেডি করেছিলাম এই যে কি জানি টালি করে, একটু বলো দেখো কত কত হয়েছে এখানে, কয়টা গার্ল কয়টা বয়? আটটা বয় 12টা গার্ল। 8টা বয় 12টা গার্ল, ভেরি গুড। ওকে, আচ্ছা, এটা গেল একটা। এরপরে যদি তোমাদেরকে এরকম করে দেই, বলা হচ্ছে কি যে লিভার সেল অ্যাগ্রিগেট একটা নির্দিষ্ট সাসপেনশনের মধ্যে আমরা রেখেছিলাম, এবং এইটা তার নিয়ারেস্ট 1000 কাউন্টস পার 0.5 ml এর মধ্যে আমরা খোঁজার চেষ্টা করেছি, এবং 3, 4, 5, 6 করে বিশাল। তাহলে এখানে আমরা কি করব জানি, প্রথমে এখানে অলরেডি হিন্ট দেওয়া হয়েছে, এগুলো প্রত্যেকটা দেখে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কোনটা, এবং ওই যে এফএক্স করে আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা আমাদের দ্রুত অ্যান্সারটা পেয়ে যাব। এগেইন জাস্ট আই এম গিভিং দিস, এরকম করে আমরা সাজাতে পারি না? আমরা যদি আগেরটাই দেখি তাহলে এরকম দেখবো যে 1 সবচেয়ে ছোট এসছে, 1, তারপরে 2, 3 সবই এসছে। আমরা এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবই আছে, তার মানে কোনোটা বাদ যায়নি। এরকম করে
আমরা সাজাতে পারি এবং তার ফ্রিকোয়েন্সি কত হয়েছে এরপরে এফএক্সও করতে পারি। অলরাইট, নাও মাই নেক্সট কোয়েশ্চেন, এনি ইম্পর্টেন্ট অবজারভেশন? এই যে আমরা এরকম করে সাজালাম, এই সাজানোতে কারো কোনো কিছু বলার আছে? স্যার টোটাল 5 to 5 টোটাল এত 5 কি to হয়? 5 কিরকম বলো, টোটাল কি করতে চাচ্ছ? স্যার নিচে স্যার টোটাল আমরা একটা রেঞ্জ নিয়ে সাজাইতে পারি, কেন? তাহলে এই সাইজটা কমে আসবে। মানে এখানে 15টার মতো মানে সিরিয়াল হচ্ছে 1 2 3 করে। হুম, আমরা এটা চাইলে 1 থেকে 3 অথবা 1 থেকে 5 এরকম একটা রেঞ্জ নিয়ে ওর মধ্যে আসলে কি কি ফ্রিকোয়েন্সি আসতেছে এইভাবে আমরা করতে পারি। এভাবে করতে পারো। কেন আমরা ওভাবে করতে চাচ্ছি, প্রশ্নটা সেখানে স্যার কেন? এই লিস্টটা যদি 15 না হইয়া 1000 2000 হয়ে যায় তখন প্রত্যেকটা মানের জন্য আসলে করা কঠিন। ভেরি গুড, ভেরি গুড, দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন টু আন্ডারস্ট্যান্ড ফ্রম ইউ। খুবই সুন্দর। যদি এটা তো কেবল 15 আছে, এটা যদি 15 জায়গায় 150 হয়, তারপরে 1000 হয়। সুন্দর, সুন্দর, ভেরি গুড। কোনো সাইড টক না প্লিজ, কোনো সাইড টক না, আমরা মিউট করে ফেলি সবাই। অলরাইট, ওকে, তাহলে আমরা বললাম কি যে আমরা এখানে পেয়েছি only 50 sets of data in this series. Now the question, if more sets are given, then the table will have to be larger than the current one. And how large? আমরা কত লম্বা কত বড় টেবিল করব, how large we will really go for, and then how to overcome this problem. Just we want to just look a smaller caption, okay? So we want to make it look smaller, and then how? We already talked, you wanted to make a range, okay? And this making a range or making a group, this is called the class interval. Yeah, একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে অলরেডি ক্লাস ইন্টারভেল করে একটা ডেটা শো করা হয়েছিল, হ্যাঁ? So this is the importance of class interval. And this is what is class interval? This, every time we have to understand, it should be clear defined. কোনো রকম এর মধ্যে ভুলচুক সন্দেহ থাকা চলবে না। It should be exhaustive, that is each of the given value should be included in one of the classes. যে সে নিচেও থাকলো আবার উপরেও থাকলো, দুই জায়গাতেই তাকে পৌঁছে দিলাম, এগুলো করা চলবে না। এবং তোমাদেরকে এজন্যই এই যে তোমাদেরকে যে 6টা না 8টা স্লাইড দিয়েছি, 6টা স্লাইড মনে হয় দিয়েছি from a different university where I used to work, only যে তোমাদেরকে ওখান থেকে দেখবে প্রশ্ন আসবে, so you will have questions from those slides, and this class interval has got some extra explanations. Okay, should it be an inclusive class interval? Should it be exclusive class interval? What is the meaning of inclusive? What is the meaning of exclusive? We will not discuss here. So you have to read it by yourself from those slides, because you will have questions in the exam. Okay, and it will have to be, the standard should be, it will have equal width. Okay, so usually indeterminate or open-ended classes should be avoided. আমরা কখনোই করব না। একমাত্র ব্যতিক্রম কোথায়? when we start the class or when we finish that is at the beginning of the class and at the end of the class. কারণটা হচ্ছে কি, যে আমরা হয়তো বা কোনো এক জায়গায় মানুষের বয়স নিয়েছি, দেখা গেল যে বাচ্চারা এসছে মাত্র একটা দুটো বাচ্চা এরকম, তাহলে আমরা ওদের জন্য মাত্র ওই একটা দুটো বাচ্চার জন্য একটা আবার আরেকটা রো তৈরি করা, then what we do, we usually take them pull them in a larger group, say for example up to 15 or up to 16 or up to 18, আমরা lowest to 18 or lowest to 20, and then we make very good dividation, 21 to 25, 26 to 30,
blah, 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 and then we go on. And at the end, again, we will find that, okay, maybe after the age of 70, maybe there are 3 or 4. One is 75, one is 85, one is 95. So তখন আমি যদি বলি 70 to 75 1, 80 to 85 1, 85 to 90 0, 90 to 95 1. So you see, again, it will create a problem, and then we can do one thing. More than 70, there is one class. Okay, that is the easy way. আমরা তখন শুধুমাত্র এটার ব্যতিক্রম হলো যদি যখন আমরা ক্লাস শুরু করছি আর যখন আমরা ক্লাস শেষ করছি। Okay, the class interval, the number of classes, neither too large or not too small. Aim 5 to 15, but it again depends on the number of observation and the range of the values. It may be even only 3. There might be only 3 classes. So it depends on your decision and the characteristic of the data. Then it will guide you what to do. এবং এটা মাথায় রাখতে হবে, এই গ্রুপের মধ্যে কোনো গ্যাপ থাকা চলবে। আমরা এত থেকে এত, যদি মাঝখানে দেখা গেল যে আমরা বললাম 40 থেকে 45, 40-এ আছে একজন, 45-এ আছে একজন, আর হয়তো 42 নাই, 44 নাই, কিন্তু আমাদেরকে ওভাবেই বলতে হবে 40 থেকে 45 এতজন পেয়েছি। ওকে, কারণ এরপরে তো আরো ক্লাস আছে, সুতরাং ভেতরে কোনো আমরা গ্যাপ দিতে পারবো না। নাও সেম থিং, এইটাকেই আমরা যদি এখন ক্লাস ইন্টারভেল করতে চাই তাহলে কিভাবে করতে পারি? একই জিনিস, আগেরটাই। স্যার আমরা রেঞ্জ ধরতে পারি স্মল 1 থেকে নাম্বার এন্ড লার্জ 5 নাম্বারটা বের অথবা করে। অলরেডি পেয়েছি 1 থেকে 15। তাহলে কি করব? তাহলে স্যার আমরা 3 করে যদি হচ্ছে গ্যাপ মানে ধরি, মানে হচ্ছে ওই ক্লাস ইন্টারভালটা রেঞ্জটা ধরি, তাহলে আমাদের 5টা গ্রুপ হবে। Okay, very good, very good. If we take 3 3 3 3 3, then it will give us 5 groups. Very good. All right, so yes, we have done 1 to 3, 4 to 6, 79, 10 to 12, 13 to 15, and then frequency, and then accumulated frequency. So, and then the relative frequency. So we have learned another term, relative frequency. What is the meaning of relative frequency? আমরা কি করেছি? আমরা পার্সেন্টেজ স্যার করেছি। Yes, বলো প্লিজ। স্যার ক্লাস ইন্টারভাল যদি আমরা 3 না ধরে 5 ধরে করি তাহলে কি কোনো চেঞ্জ আসবে? কিছু তো অবশ্যই আসবে, but it depends on the objective of your learning about the data characteristics. তুমি যদি মনে করো যে না 3 করে হয়েছে অনেকগুলো গ্রুপ, বাট খুব একটা ব্যাখ্যা করছে না, হয়তোবা তোমার কাছে মনে হতে পারে একটু ডাইলিউট হয়ে গিয়েছে, তুমি তখন 1 থেকে 5 করতে পারো, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, it can be done. So it depends on the demand of your data characteristics. If you find that yes, if you make more groups and it dilutes the information, then we can make the group small to make it look more stronger and to pull out important information from the group making. You got my point? বুঝা গেল পয়েন্টটা? ইয়েস স্যার জি স্যার। Okay, now there is another one. অনেকগুলো দেওয়া আছে তাই না? সবচেয়ে ছোট পালস রেট কত আছে? জাস্ট একটু দেখো দেখি। 60 60, 57 57, 56, right, very good, 56. So আমরা এই রকম করে কি করতে পারি? এখন এরপরে হাইয়েস্ট যেটা সেটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে একইভাবে। সো লোয়েস্ট এন্ড হাইয়েস্ট খুঁজে বের করে আমরা তারপরে
সিদ্ধান্ত নেব যে আমরা এই ডেটাটাকে কি করে সাজাই। এবং আমি একটা ছোট্ট হিন্ট দিয়ে রেখেছি এখানে, এরকম করে যে 56, 57, 58, 59, তাহলে আমরা 4 জন পেয়েছি। তাহলে 60, 60, 62 এরকম করে তাহলে আমরা 1, 2, 3 তার মানে 52, 56 to 59 এইভাবে আমরা যেতে পারি। গিয়ে আমরা দেখতে পারি, গিয়ে তারপরে আমরা ক্যালকুলেট করব টোটাল। এবং এরপরে আমরা সেই মিন বের করব, মিডিয়ান বের করব, মোড বের করব। মোড বের করে আমি এগুলো জাস্ট আর এত ডিটেইলে আর অঙ্ক করে আলাদা স্লাইড আর নষ্ট করিনি, কারণ এগুলো খুবই সহজ, এত বেসিক যে এগুলো আর ডিটেইল আলোচনা করারও কিছু নেই। We can understand how to do it, so that's why I didn't show, but I want to show the class interval out of this. Okay, so we can do like this: 50 to 59, and there were 4, 60 to 64, 65 to 69, 70 to 75, 75 to 79, 80 to 84, 85 to 80. So 89 is the highest. And cumulative frequency now come to another point: mid value. Why do we need the mid value? Because আমি fx কেমন করে করব? এই যে আমরা বলেছিলাম যে fx এর একটা কনসেপ্ট, এখানে চারটা ভ্যালু আছে 55, 56, 57, 59. But then how can we get the fx? So that's why we need to calculate the mid value or midpoint from those 56, 57, 58, 59. And we found it 57, and then 62, 67, 72, 77, 82, 87. This is how we got the mid value. And then we calculate this mid value with the frequencies: 57 times 4, 57 times 4, 62 times 6, 67 times 5, in this way. And we can get this number, and then we get the total number 3595. So you see 3606, 3595, almost near. Okay, there is a small difference. যখন আমরা আলাদা আলাদা প্রত্যেকটা ভ্যালুকে ক্যালকুলেট করে কাজ করি, তখন আমরা দেখলাম একটা, আর আমরা যখন মিড ভ্যালু নিয়ে কাজ করি আমরা তখন দেখছি কিন্তু প্রায় কাছাকাছি, সামান্য একটু এদিক ওদিক হয়, বাট ইটস অলমোস্ট আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট ইয়েস এইটুকু ডেভিয়েশন ক্যালকুলেট করলে মিড ভ্যালু সরি গ্রুপ করে আমি যদি করি, গ্রুপ করার পরে একটা মিড ভ্যালু নিয়ে ক্যালকুলেট করলে সামান্য একটু ডেভিয়েশন হতে পারে, বাট ইয়েস ইটস অ্যাকসেপ্টেবল. Okay, if we want to do like the same thing, how can we calculate the median from a group data? And you will get all those things from those lecture slides. So I don't want to go into detail, but I want to show that this is the easy way. You have to use this formula, and you have to keep it in mind. You have to use this formula, and then you have to calculate and then calculate the median. In our example, median is this, and then if we calculate this, you will find the median is 72.10. Okay, if it is 72.10, let's see, median was 73, so it is again very near. Okay, so median is here, we can find, because it's a group data, median is 72.10. all right, ungroup data কত ছিল? 73. আমরা তাহলে দুটোর কম্পারিজন করতে পারছি। all right, now come to the mode. মোডের ক্যালকুলেশন এভাবে করতে হয়, একইভাবে আমরা মোডের ক্যালকুলেশন করব, এইভাবে পয়েন্টগুলো প্রত্যেকটা নিয়ে নেব, নিয়ে then we will calculate mode, and then the mode is 72.24. What was the mode of the ungrouped data? Forgot. Mode was, I guess, 73. Yeah, 73. So we can see the mode was 73. The median is also 73. So here the mode is near 73, 72.24. So now, what are the merits and demerits? When we calculate the mean, it is easy to calculate and understand based on all observation, and it is least affected by sampling fluctuations. Very, very least affected. But what is the demerit? It is affected by the extreme values. What is the meaning? উদাহরণ দাও।
mean is being affected by the extreme value. What is the meaning of it? একজন ট্রাই করো। স্যার আমরা যখন হচ্ছে মিন হিসাব করি, এভারেজ নাম্বার হিসাব করার ক্ষেত্রে আমরা সাধারণত সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে হিসাব করি, কিন্তু দেখা যায় বেশিরভাগ ডাটাই হচ্ছে আমাদের মানে সেন্ট্রাল টেন্ডেন্সি থাকে, তো তারা মাঝখানের দিকে বেশি থাকে। কিন্তু হচ্ছে আমরা যদি হচ্ছে মানে বড় ডাটাটা নেওয়ার কারণে সেটা তো হচ্ছে মানে বড় ডাটার দিকে চলে যেতে পারে, কিন্তু সেই দিকে তো হচ্ছে বেশিরভাগ ডাটা থাকে না। হ্যাঁ, তাহলে আমার রেজাল্টের কি তারতম্য ঘটবে? যদি এক্সট্রিম ভ্যালুজ হবার কারণে থাকার কারণে আমার আমার ডিস্টারবেন্স কি হবে? আর কেউ চেষ্টা করবে? এক্সট্রিম ভ্যালুজ এর উদাহরণ দিয়ে কেউ বলবে? No one? স্যার মিনটা হাইয়েস্ট ভ্যালুর দিকে ডেভিয়েট করবে। Yes, very good. যদি আমার ডেটা বেশি বেশি থাকে, উদাহরণ একটা দাও। স্যার যেমন আমরা যদি 10 জনের কথা চিন্তা করি, তবে 10 জনে ভাবলাম বেশিরভাগই 4 ছিল, কিন্তু এখন একজন আছে 9। তবে এই ক্ষেত্রে যদি আমরা অ্যাভারেজটা করি, তবে দেখা যাচ্ছে ধরলাম যে 6-এর মতো হয়ে গেছে। তো সেটা এই তো, বেশিরভাগ very ছিল good, 4, কিন্তু আমার very 6-এর good. দিকে চলে গেছে। যদি 9 জন থাকতো, ওই 10 নম্বরকে যদি বাদ দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আরে গড় তো 4-এর দিকে থাকছে, কিন্তু 10 নম্বর তার ভ্যালু এত বেশি যে তাকে যখন ক্যালকুলেশনে আনছি, সে কি করছে? গড়টাকে উপরের দিকে টেনে তুলছে। একই ঘটনা উল্টা দিকে হতে পারে। এক্সট্রিম ভ্যালু মানে কি সবসময় হাই? লোতেও এক্সট্রিম হতে পারে। তাহলে লোতে যদি এক্সট্রিম থাকে, এক্সট্রিম লো, সে কি করবে? গড়টাকে নিচের দিকে টেনে নিয়ে যাবে, গড় কমিয়ে দেবে। তো এরকম একটা ফিকটিশিয়াস ভিশিয়াস শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের কোন একটা উদাহরণ দিয়ে বলতে পারবে? স্যার মাথা পিছু আয়। ভেরি গুড, ভেরি গুড। মাথা পিছু আয়, গুড। কিরকম? স্যার দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষের ইনকাম অনেক কমের মধ্যে, কিন্তু কিছু কিছু মানুষের ইনকাম অনেক বেশি হয়, অ্যাভারেজটা উপরের দিকে চলে যাইতেছে। রাইট। এবং যে কারণে আমরা প্রতি বছর বছর আমরা যে রিপোর্ট পাই, বাংলাদেশের গড় আয়, মাথাপিছু আয়, বার্ষিক আয় বেড়ে গেছে। মাথাপিছু আয় কত জানি এখন? $1000 তো পার হয়েছে অনেক আগেই, তারপরে জানি এখন কততে গিয়ে ঠেকেছে? 1200 না 1500? আমার লাস্টে তো আর খেয়াল নাই। তোমাদের কারো জানা আছে এখন মাথাপিছু আয় কত? গড় মাথাপিছু আয়? স্যার $2591। ও $2500 বাদ দে, 2000ই বলি। $2000 মানে কি? 2 লাখ টাকা। $1000 মানে কি? স্যার 16,000 টাকা। 16,000? কেমন করে? স্যার $1 $80 কত? যদি ডলার দাম এখন বেড়ে গেছে তো। ডলার 100 টাকা করে। 100 টাকা। তাহলে $1000 আরো 2টা শূন্য যোগ হবে না? 1 লাখ। 1 লাখ। হ্যাঁ, $1000 1 লাখ, $2000 2 লাখ। মাথা পিছু হয় আমাদের 2 লাখ টাকা হয়ে গেছে। এখন তোমরা একটু হিসাব করে দেখো দেখি, তোমাদের মধ্যে কতটা ফ্যামিলি আছে যারা 2 লাখ টাকা কামায়? তোমাদের বাবা মাদের মধ্যে, আমাদের বাবা মাদের মধ্যে। তখন খুঁজলে দেখা যায় আরে তাই তো, তারা বলছে গড় মাথা পিছু আয় 2500 কত, তার মানে তো 2.5 লাখ উঠে গেছে। 2500 যদি বলি তার মানে 2.5 লাখ। তার মানে এটা একটা স্যার এটা তো শুভঙ্করের বাৎসরিক পার বাৎসরিক। ইয়ার। হ্যাঁ, বাৎসরিকও যদি বলি, তারপরেও তুমি যদি বাৎসরিকও দেখো, বাৎসরিকও তুমি দেখবে যে এরকম নাই। কারণ আমরা রেগুলার যখন মানুষের কাছ থেকে মাথা পিছু আয় নিয়ে আসি, আমরা পেয়েছি যে মানুষের মাথা পিছু আয় একটা বিশাল অংশ তাদের আয় মাত্র 5,000 টাকা।
5,000 টাকা মানে কি? কত ডলার? 5 বারং 60,000 দিলাম, তাহলে কত ডলার? $60,000 টাকায় কত ডলার? 100 দিয়ে ভাগ দাও, দুটো শূন্য কমিয়ে দাও, $600 $600। না সরি, $60, দুটো শূন্য কমবে তো, $60। বাংলাদেশে টোটাল যত জনসংখ্যা আছে তার 25 থেকে 30% লোক, তাদের মাথা পিছু আয় $60 মধ্যে। এই মেডিকেল কলেজেই অনেকেই চাকরি করে, এই মেডিকেল কলেজে তাদের মাথা পিছু বাৎসরিক আয় মাত্র $60 এই মেডিকেল কলেজে। এবং শুধু ওই চাকরিটার জন্য ডিগ্রি পাস করা, মাস্টার্স পাস করা ছেলে মেয়েরাও এসে ধর্ণা দিচ্ছে যে আমাকে ওই চাকরিটা হলেও দাও। কিন্তু আমরা খুব খুশিতে নাচানাচি করছি। এবং আমরা যদি এটা ছিল আমার Q1, হ্যাঁ ঠিক আছে, এটা ছিল ফার্স্ট কোয়ার্টাইলের ডেটা। আমরা যদি সেকেন্ড কোয়ার্টাইলে যাই, সেকেন্ড কোয়ার্টাইলে প্রবাবলি আমার গড় মাথা পিছু আয় গিয়ে দাঁড়িয়েছিল প্রবাবলি $80 বা $85। তার মানে কত? 85, মানে 85,000 টাকা বাৎসরিক, 1 লাখ টাকাও না। তার মানে আমাদের বাংলাদেশের অর্ধেক লোকের ইনকাম 1 লাখ টাকার নিচে, অর্ধেক বা অর্ধেকের বেশি। তারপর যদি আবার যাই পরের কোয়ার্টাইলে, কারণ আমরা এটা কোয়ার্টাইল ভাগ করে দেখেছি, পরের কোয়ার্টাইলে গেলে দেখা যায় যে 1,20,000 কি 1,25,000 চলে যায়। তার মানে কি 75% লোককে আমরা যদি ভাগ করি, তাদের মাথা পিছু আয় ওই 1,20,000 বা 1,25,000 মধ্যে 75% আয় ঘোরাফেরা করে। আর বাদ বাকি যে 25% তারা হচ্ছে গিয়ে ওই 1,20,000 থেকে শুরু করে যে তোমাদের 2.5 লাখ টাকা। সো ওই যে উচ্চবিত্তরা, তাদের আয়টাকে যখনই আমরা ক্যালকুলেশনে আনি, কি হচ্ছে, সে গড়টাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে? উপরের দিকে। আমার কাছে মনে হচ্ছে ও কত না কত ভালো আছি আমরা, আদতে এগুলো পুরোটাই শুভঙ্করের ফাঁকি। Oh, sorry. I am really sorry. I just forgot. Please forgive me. There are some foreign students with us. Do you follow my lecture, or is there any problem to follow? Please. No, sir, no problems. I understand you talking. Inshallah, any questions after the lecture, I will ask you. Okay. Thank you very much. But remember, I have told you that you have every liberty to stop me anywhere in my lecture. It is equally applicable for all the students. তোমাদের যে কারো যে কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়, আমাকে যে কোনো সময় থামিয়ে ওইটা ক্লিয়ার করে আমরা সামনে আগাবো। ওকে, তাহলে ওকে সোফার স্যার। আমরা যতটুকু আলোচনা করলাম, তাতে করে আমাদের কারো কি কোনো কিছু এই পর্যন্ত বুঝতে দুর্বলতা আছে? তাহলে আমরা ওইটুকু একটু রিক্যাপ করে ফেলি। আর যদি মনে করি যে না মোটামুটি আমরা বুঝতে পারছি, তাহলে সামনে আগাই। এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি? স্যার রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? আচ্ছা, রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমরা যখন ওই ফ্রিকোয়েন্সিটাকে পার্সেন্টেজ করে দেখাই। আমরা যেমন বললাম কি 12টা মেয়ে আর 8টা ছেলে, তাই তো? এটা ছিল অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি। এখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি যদি বলি, তাহলে এই 8 আর 12তে কতজন হলো টোটাল? 20 জন। যে প্রশ্ন করছো 20 জন 20 জন। তাহলে এই 20 জনের মধ্যে 8 জন 20 জনের কত পার্সেন্ট? 20-এ 8, তাহলে 100-তে কত? So 40%. 40%. This is called relative frequency. তার রিলেটিভ অবস্থান কতটুকু? 0.4।
0.4 means 40%. গার্লদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি 0.6 মানে 60%. That is what relative frequency is. Relative to the total, what is the position of a particular frequency? এবার বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। Okay, all right. Now, how about the median? Median is easy to calculate and it is not affected by the extreme values. What is the demerit of this median? It is not based on all observations. Only one. We have to just find it where the median lies. And in case of extreme values, the mean is not that much helpful. Median is helpful. That's why when we were talking about the yearly income of the Bangladesh population, then we wanted to chop them into 4 equal halves. We wanted to chop for the first 25%. That is, we wanted to look at the quartiles. First quartile, it's around 60,000 taka per year, and second quartile around 85,000 taka. Third quartile, yeah, maybe 120,000 taka per year, and only the rest 25% from 75, 76 to 100. The first final quartile Q4, they are from 122 to 100,000. So that is an important understanding to express if the data is really being disturbed by the extreme values. Okay, now come to the mode. This is effective when the values are widely varying, useful for skew distribution. We will talk about it. What does the skew means? But again, কেউ কি বলতে পারবে skew মানে কি? Okay, we will learn. Don't worry. Today we will learn. And the demerit of mode is, again, it is not based on all observation, only one. Now, come to the point. We have 4 groups, but say I have taken 3 groups. Okay, I have taken 3 groups, batch 1, batch 2, batch 3, A, B, C. So, and say for example, we have given a test for these 3 batches, and I just came and picked up randomly out of the answer papers 3 from batch 1, 3 from batch 2, and 3 from batch 3. That is A, B, C. Okay, so I have found that the 3 students from group A, batch A, the score of the exam is 62, 62, 62. What is the mean? 62. 62. Okay, second group থেকেও আমি আবার নিলাম data 60, 62, 64. What is the mean? 62. 62. Okay, group 3 or C batch 37, 49, 100. What is the mean? Why do you take so much time? Very quick. I want quick answer. 62. কি করে বললে? কি করে বললে? আর কোনো জবাব নাই? 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ। 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ। এটা তুমি করেছো, এত কষ্ট করেছো। আমি তো বলেছি I want quick answers. যে 62 বলেছো, তুমি 62 কি ওই ভাগ করেই বলেছো? কারো মাথায় কি ভাগ না করে কোনো সন্দেহ ছিল যে এটাও 62 হতে পারে? আসেনি? না, তাহলে তো তোমাদের পেটের অবস্থা যে ভালো না সেটা বোঝা যাচ্ছে। ওকে,
প্রথমটা যদি গড় 62 হয়, দ্বিতীয়টাও যদি গড় 62 হয়, তৃতীয়টারও হয়ে যেতে পারে, ওইটাও মনে হয় 62, কারণ একই গড় নিশ্চয়ই স্যার এরকম কিছু একটা পড়াচ্ছে। এরকম কারোরই মনে হয়নি? তোমরা জি স্যার, মনে হয়েছে। মনে হয়েছে তো বললে না কেন? যদি আবার ভুল হয় নাকি? এই যে জুম ক্লাসে ভুল স্যার হলে কি? ক্যালকুলেশন ছাড়া বলাটা এই কারণে আর কি। মনে হলো কেন? ক্যালকুলেশন ছাড়া মনে হলো কেন? এটাকে কি বলে জানো? এটাকে কি বলে জানো? না স্যার। জানো অথচ তোমরা এখন বলতে পারছো না। এটা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত কথা। যখন কোনো কিছু জিজ্ঞেস করে আর সে মাথা হচ্ছে, চুলকাচ্ছে, বুঝে উঠতে পারছে না কি বলবে, আর পেটে যা আসে মুখে বলে দে না, আমরা এরকম বলি, আসে না? পেটে যা আসছে মুখে তাই বলে দিয়েছে। এরকম কথা শুনেছো কোনোদিন গ্রাম বাংলার? স্যার গ্রাম বাংলায় তো আমরা থাকি না, আমরা কি বলবো কি? সব এখন শহরে হয়ে গেছি, গ্রাম চিনিই না। পেটে আসে মুখে আসে না, এরকম শুনেছি। হ্যাঁ, পেটে আসে মুখে আসে না। হ্যাঁ, পেটে আসে মুখে আসে না। তাহলে পেটে কি কিছু আসে বলো? পেটে আসে মুখে আসে, এই কাছাকাছি চলে এসেছো। ইয়েস, তাহলে এরকম একটা কথা আছে, তাই না? পেটে আসছে মুখে আসছে না। আর তখন আরেকজন বলে কি, আরে পেটে যা আসছে ওটাই বলে দে না। আরেকজন তখন বলে পেটে যা আসছে মুখে তাই বলে দে। ওকে, পৃথিবীর বিভিন্ন দেশে এরকম কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে। ইভেন we find this in some other cultures also, and they express it in the similar manner. In English, if that is the case, what do we call it in English? Any idea from anybody? No idea. In English we call it in English we call it gut reaction. Your gut is doing something inside your abdomen, and out of that reaction you spoke out. First group 62, second group 62, third group also 62, and that reaction occurs in your gut, in your intestine. পেটে এসছে মুখে বলে দিয়েছি। তো তোমাদের গাট রিয়াকশন খুব দুর্বল। ওকে, খুবই দুর্বল গাট রিয়াকশন তোমাদের, এই জন্য বলতে পারো। বাট নাও কাম টু দ্য পয়েন্ট. So we already learned that mean is a very good measure. Mean, median, mode. So mean is a very good measure to express. But now I have given this result, or your batch teachers have come up to me and given their results. Batch 1 teacher, he wrote, yes, my students, their average score in the exam is 62. In the similar manner, batch 2 teacher, yes, the average score of my students 62. Batch 3, same, average score of my batch students is 62. But then I am sitting to declare the result, and I have put a standard for pass mark, I have put a standard for first division, but you are talking about the average. I'm not interested about the total. But then answer me, if out of those standards, did everybody get the first pass mark? No. And when we talk about the 62%, that means it's a first division mark. Did everybody get the first division mark? No. কোন গ্রুপটা পায়নি? গ্রুপ 3 তে। গ্রুপ 3 তে সবাই পাসও করেনি, গ্রুপ 3 তে সবাই ফার্স্ট ডিভিশনও পায়নি, but their average score is 62. So what do we learn? That
there is no variation in group 1, and group 2 is very, very small variation, and group 3, they are really widely scattered. And that's why it is disturbing, because even the score is of a first division mark, but I mean, it is not really giving us the same satisfaction like we got it from group 1 or even with group 2, because the data is widely scattered. So then the scientists, they thought that, oh yes, it is disturbing us, so let's learn that too. So initially the thinking was, if we do the central tendency, if we do the measures for central tendency, is enough. But now, no, it's not enough. So then they have come to this decision. Okay, because yeah, the distributions may have the same mean, but each of them, they may not coincide with the mean. এবং unless we take care this variation, এই যে দূরে দূরে যারা আছে তারা আমাকে ডিস্টার্ব করছে, তাদেরকে যদি আমি কনসিডার না করি আমার হিসাবে, then my results or my description of the results is faulty. So the scientists, they have started discussing, okay, let's learn that too. And that is called the measures of dispersion, or the measures of spread or scatter or variability. And there are many, many more measures of the dispersion. The range, the mean deviation, blah, blah, blah. But then we will go one after another, don't worry. Okay, range. Range টা সহজ. Largest and smallest যে observation, এদের মধ্যে যে দূরত্ব, এটাই range. So what is the range for group 1? 0, because highest is 62, lowest is 62. What is the range for group 2? 4, a little difference. What is the range for group 3? Oh yes, now I see. 63, very, very wide difference. Okay, so that means it is really disturbing us. Now, in the similar way, if I just put you, if I give you this data, what is the lowest count? One. What is the highest count? 15. 15. What is the range? 14. What is the range? 14. 14. That's it. The highest minus lowest is 14. That's it. The range is 14. So the range gives a quick notion about the variability. এবং এটা very, very gross একটা measure আমাদেরকে দেয়, because it is concerned with only two values, highest and lowest. And it doesn't say anything about the values in between. ভেতরে কি আছে সেটা নিয়ে সে চিন্তিত না, সে খালি চিন্তা করে কি, what is the highest and what is the lowest, and I will give the difference between this highest and lowest. Now, what is the problem? আমরা বলে দিলাম যে তাদের 62 আছে, আর তাদের রেঞ্জ একটা হলো 0, একটা হলো 4, একটা 37. But then not all the data will be like this. How? Just let's have a look. এখানে প্রথমটা একটা সিরিজ দেওয়া আছে 37, 37, 37, 37, 100. What is the range? What is the range? Please mute yourself. What is the 63. range? 63. 63. Yes. And second series 37, 100, 100, 100, 100. What is the range?
63 দুটোতেই 63। ওকে, সো দুটোতে যদি 63 হচ্ছে তাহলে তো রেঞ্জ তো দুটোই সমান, বাট দুইটা ডেটা সিরিজ কি এক? না নো স্যার। নো। সো সায়েন্টিস্টরা তো বিপদে পড়ে গেল। We thought that if we talk about the range, it will really help us. Okay, but again, it is not really satisfying the exact variability, exact distribution of the spread. তখন তারা সিদ্ধান্ত নিলেন, ওকে, ডেটা তো দূরে দূরে যাচ্ছে, the data is really spreading from one another. তাহলে কি করা যায়? তখন তারা আবার ওই একই রকম ওই কোয়ার্টাইল ডেভিয়েশন, ওই যে আমরা কোয়ার্টাইল করেছি না, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, ওনারা তখন Yes. বললেন যে তাহলে একটা কাজ করি, এই কোয়ার্টাইল থেকে কোয়ার্টাইলের দূরত্বটা কি? তো তারা তখন করলেন কি, দে adopted a measure IQR, interquartile range. What is it? It is from the difference between Q3 to Q1. And when we talk about the Q, it is the half of this difference. মোটামুটি যারা চেষ্টা করে যে এইটুকু ডেভিয়েট করে, বাট again this is not a very good measure, because ওই যে দেখা গেল যে কোয়ার্টাইল 3 আর কোয়ার্টাইল 1 এই দুটোর মধ্যে এমন কিছু ভ্যালু থাকতে পারে যেটা আমাদেরকে বারবার একই পিকচার দিচ্ছে, বাট দে আর নট দ্য সেম। ওকে, 2 আর 10 তার মধ্যে যেই তফাৎ, তাহলে কতটুকু তফাৎ 2 আর 10 এর মধ্যে? 8। আর 22 আর 30 তফাৎ 8, বাট 2 আর 10 আর 22 আর 30 দুটো কি একই ডেটা? ভিন্ন। তাহলে আমরা Q3 Q1 করলেও বিপদ। দেন তখন তারা আবার চিন্তা করলেন যে again IQR, still it is giving a little information, but still it's not really that much helpful. Then they decided, okay, let's do one thing, a new action. তারা তখন বললেন কি, ডেটা যেহেতু দূরে দূরে যাচ্ছে, as the data is dispersing from each other, প্রত্যেকে they are getting away from the central tendency. আমরা তো শুরু করেছিলাম সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে, তাই না? তখন তারা বললেন কি, ওকে, তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি তো আমি অলরেডি সুন্দর পেয়ে গিয়েছি, এখন সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে মানে মিন থেকে প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা করে বিয়োগ করি। বিয়োগ করার পরে এই বিয়োগফল যা আসবে সেটাকে আমরা যোগ করব। তো প্লিজ মিউট ইয়োরসেলফ, please. Okay, so I do see that all those variations from the mean, and then we will add together, and then we will try to get the average of those variations from the mean. তাহলে তারা সিদ্ধান্ত নিল কি, যে ডেটা তো মিন থেকেই দূরে দূরে যাচ্ছে, আমরা যে রেঞ্জ করছি তাহলে তো বুঝছি, এই যে মেজার্স অফ ডিসপারশন বললাম, স্প্রেড বললাম, কোত্থেকে সে স্প্রেড করছে? আমাদের তো মূল হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, কিন্তু আমরা দেখছি যে না, এই ডিসপারশন হয়ে যাচ্ছে মেইনলি মিন থেকে দূরে দূরে যত চলে যাচ্ছে ততই আমাদের ঝামেলা হচ্ছে, যত মিনের কাছাকাছি থাকছে ঝামেলাটা কম হচ্ছে। তাহলে লেটস ডু ওয়ান থিং, আমরা প্রত্যেকটা ভ্যালু থেকে মিন কত দূরে আছে এইটা আমরা ক্যালকুলেট করব, তারপরে এই দূরত্বটাকে যোগ করব, যোগ করে তার গড় বের করব, তাহলে আমরা at the end of the day we can tell that the mean of the data series is this, and the mean of dispersion from the mean, the mean of dispersion from the mean is this. ক্লিয়ার কথাটা নাকি কনফিউজিং? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে?
নাকি কঠিন লাগছে? নো রেসপন্স। স্যার বুঝতে পারিনি। আওয়াজ আসছে, ক্লিয়ারলি বোঝা গেল না কথাটা, বুঝতে পারছো? স্যার আবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করছি। সায়েন্টিস্টরা প্রথমে মিন দিয়ে সবকিছুই মোটামুটি দেখলো যে মিন নট ব্যাড, এটা দিয়ে অনেক কিছুই মোটামুটি খারাপ না, ভালো মতো বলা যায়। এরপরে দ্বিতীয়তে তারা দেখলো যে না, কিছু কিছু ডেটা যারা দূরে আছে তারা ডিস্টার্ব করছে। তারা তখন দূরে থাকার হিসাবটা বের করার জন্য তারা বললো কি দেখি তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুটোর মধ্যে দূরত্ব কত, তাহলে যেইটার রেঞ্জ বেশি ওই ডেটা সিরিজটা খারাপ। সহজ। কিন্তু আমরা দেখলাম কি যে একই রেজাল্ট দিচ্ছে, একই রেঞ্জ দিচ্ছে, কিন্তু ডেটা সিরিজ ভিন্ন। একই রেঞ্জ হওয়ার পরেও আমরা ডেটা সিরিজ ভিন্ন, কারণ রেঞ্জ শুধুমাত্র হাইয়েস্ট আর লোয়েস্ট, সে ভেতরের ডেটাটা কেমন এই সম্পর্কে কোনো কিছুই তথ্য দেয় না। তাহলে আমি ওটা দিয়ে ঠিক মতো বলতে পারলাম না। তারপরে তারা আইকিউ ওয়ার্ড দিয়ে মানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, যে Q3 এবং Q1 এর যে দূরত্ব, এরপরে তার মধ্যে দেখি তারা কেমন করে তারা ঘোরাফেরা করে। তারা আইকিউ ওয়ার্ড দিয়ে বের করার চেষ্টা করলো, সেখানেও দেখা গেল যে না, কেমন জানি আইকিউ আরও ভিন্ন ভিন্ন রকম সিরিজে একই আইকিউ ওয়ার্ড, সেখানেও প্রবলেম। দেন দে ডিসাইডেড, আচ্ছা ডেটা তো দূরে যাচ্ছে, সেন্টার থেকে তো দূরে যাচ্ছে, ওইটাই তো সেজন্য ডিস্টার্ব। আমরা তো সেন্ট্রাল টেন্ডেন্সি করেইছিলাম, কিন্তু কিছু কিছু যারা দূরে আছে ওরাই আমাকে একটু কনফিউশনে ফেলে দিচ্ছে। তাহলে একটা কাজ করি, আমরা গড় তো বের করেছি, এখন গড় থেকে প্রত্যেকটা ডেটা ইচ অ্যান্ড এভরিওয়ান, আমরা যদি হাইট বলি তাহলে একটা গড় হাইট পেলাম। এই গড় হাইট থেকে প্রত্যেকটা স্টুডেন্ট, তার মানে 200টা স্টুডেন্ট, এই প্রত্যেকটা স্টুডেন্টের হাইট থেকে গড় কত দূরে, তারা গড় থেকে কত দূরে অবস্থান করছে বা গড়টা তাদের থেকে কত দূরে অবস্থান করছে, এই ডিফারেন্সটা আমরা নেব। এই ডিফারেন্সটা নিয়ে উই উইল অ্যাড আপ দোজ ডিফারেন্স, তারপরে ওই ডিফারেন্সের গড় করব। তাহলে আমরা বলতে পারবো কি যে এই ডেটাটার গড় হচ্ছে এত, ডেটা সিরিজের গড় এত, এবং এই গড়ের থেকে দূরে দূরে যাবার গড় এত। এবার বোঝা গিয়েছে? জি স্যার। আর কোনো কনফিউশন আছে কারো? ওকে, ইফ নট দেন উই ওয়ান্ট টু প্রসিড। এবং তখন তারা এটার নাম দিল কি মিন ডেভিয়েশন, deviations from the average, either mean or median or both, mainly আমরা এখানে mean দিয়ে করব। Distance from the mean is calculated, then the average of the distance is measured. ওকে, আমরা এটাই সিদ্ধান্ত নিয়ে নিলাম। এইভাবে এখন একটা কাজ করলাম, তারা স্কোর করলো, স্কোর করে আমরা 3 4 4 6 5 6 5 2 3 2 and the summation is 40 and there are 10 observations. We divided by 10 and the mean is 4, and then we wanted to see the difference, deviation from the mean, that is x minus x bar, 3 minus 4, 4 minus 4, blah blah blah, যোগফল কত? স্যার 4। যোগফল 4। আচ্ছা, সবাই 4? 2। ওকে 2, সবাই 2। Zero. 0, thank you very much. Why 0? Why 0? স্যার এখানে মাইনাস ছিল এবং +6 প্লাস মাইনাস ছিল, তো সবগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে Yes. 0 আসে। তার মানে কি, তার মানে গড়ের ডান দিকেও ভ্যালু আছে, বাম দিকেও ভ্যালু আছে, গড় ভ্যালুর চেয়ে লোয়ার ভ্যালু আছে, আমরা বলেছিলাম হাইটস, so there are lower heights than the mean and the higher heights than the mean. When we take the difference, some will have the negative distance, some will have the positive distance.
and they cancel each other, then the result is 0. The summation is 0. Plus minus সবাই সবাইকে cancel করে দেয়, nullify করে দেয়, and add up to 0. So you see, আবার সায়েন্টিস্টরা কি একটা বিপদে পড়ে গেলাম। রেঞ্জ দিয়ে কথা বলতে গেলাম সমস্যা, আইকিউআর দিয়ে কথা বলতে গেলাম সমস্যা, এখন মিন ডেভিয়েশন দিয়ে কথা বলতেছে তাও সমস্যা, কই যায়? তখন they have decided the data is really going away from each other. That is true. That is true. Excuse me, please mute yourself. তারা চিন্তা করলো যে ডেটা তো দূরে দূরে তো যাচ্ছে, তাহলে মাইনাস প্লাস এইটার জন্য সমস্যা, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করি, আমরা এই মাইনাস প্লাসকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিই। নতুন একটা সিস্টেম অ্যাডপ্ট করলো, নতুন একটা সিস্টেম অ্যাডপ্ট করে এই দুইটা দাগ বসিয়ে দিল, ওই ঘরের দাগের ভেতরে থাকবে হচ্ছে গিয়ে এই প্লাস মাইনাস সাইন। এটা নিয়ে আমরা কেউ কথা বলবো না, আমরা বৈজ্ঞানিক একদম, কারণ ডেটা তো সত্যি সত্যি দূরে যাচ্ছে। এবং এই দাগটাকে তারা নাম দিল মডিউলাস। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দাগটা, এইটার নাম এই যে এইটা, এই যে উপরে একটা দাগ। সো দিস the bar, the vertical two bars, it is called modulus. Okay, so they have come up that we will ignore the signs, and then it comes up because it was 6 minus 6 0, now 6 plus 6 12, because we are not looking at the sign, so we are ignoring the sign. Then we can tell the mean of the data series is 4 and the deviation of the data series from the mean is 1.2. All right, very good. এখন দেখো মিন ডেভিয়েশনটা লাল কালি দিয়ে, বাট ডেভিয়েশন ফ্রম দ্য মিন হলুদ কালি দিয়ে। যখন বলি ডেভিয়েশন ফ্রম দ্য মিন, তখন what does it mean? It is individual deviation. And when we talk mean deviation, that means we are calculating mean. Okay, so the mean of the deviations. So these are two different terms, don't confuse. All right, আচ্ছা আমি এখন রিপোর্ট লিখে ফেললাম। Data series, the mean of the data series was 4 and the dispersion, that is the mean deviation, not the dispersion, mean deviation from the mean is 1.2. All right, my report is out to the market. Happy? Everybody happy or not? Roll 9. Dipanwit. বলো তো ঠিক আছে? Roll 9. Roll 9 কি পালিয়ে গেল? Okay, roll 3. সুমাইয়া খাতুন। আমি এই রিপোর্টটায় যা বলেছি, is there any problem? স্যার, বলো। তো আমরা এই মিন ডেভিয়েশন গুলো আসলে কেন বের করতেছি? কারণটা এগুলো হচ্ছে আমাদের ডেটা যে দূরে দূরে যাচ্ছে, এবং দূরে দূরে গেলে আমরা ডেটাকে কেন জানি ঠিকমতো ডেসক্রাইব করতে পারছি না। কিন্তু সায়েন্টিস্টরা তো চাচ্ছেন যে দূরে দূরে যাওয়াকে একটু স্যাটিসফ্যাক্টরিলি ডেসক্রাইব করতে না পারলে তাহলে আমি কেমন করে ডেটাটাকে বোঝাবো মানুষকে। কিন্তু তারা যতটাই মেজার নিচ্ছেন, প্রত্যেকটাতে একটা ধাক্কা খাচ্ছেন। ধাক্কা খেতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন, ওকে উই উইল ইগনোর দ্য সায়েন্স এন্ড দেন উই উইল টক অ্যাবাউট দ্য রিপোর্ট। আমি বললাম যে এই রিপোর্টটার মধ্যেও কি কোনো প্রবলেম আছে কি? এই রিপোর্টটা যদি আমি রিপোর্টটা লিখে দেই, কোনো একটা রিপোর্টে কেউ হয়তো আমার কাছে চেয়েছে, আমি দিয়ে দিলাম, আমার কি কোনো প্রবলেম হবে নাকি এটাতেই ঠিক হয়ে যাবে? জাস্ট এনি অবজারভেশন, look at it, think of it, and then tell me.
স্যার আমরা প্লাস মাইনাস দিয়ে দিতে পারি। প্লাস মাইনাস দিয়ে দিতে পারি, কিন্তু প্লাস মাইনাস দিয়ে দেওয়াটা কি খুব অনেস্ট কাজ হবে? আমি শুরুতেই স্যার বলেছি যে আমি মডিউলাস দিয়ে দিয়েছি, আমি প্লাস মাইনাস নিয়ে কোনো কথাই বলবো না। ওকে, বলো। কোন দিকে ডেভিয়েট করতেছে এটা কি এটা থেকে বোঝা যায়? ভেরি গুড। মিন কোন ডেভিয়েশন দিকে ডেভিয়েট করছে এইটা বোঝা যাচ্ছে না, তাহলে একজন যখন পড়বে সে কি করবে বলো তো? একজন যখন পড়বে সে কি করবে? এনি আইডিয়া? সে কি স্যার করবে? ভাববে যে সবগুলো স্যার ডেটা পজিটিভ দিকেই যাচ্ছে এরকম কিছু। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সে ভাববে তোমার রোল কত? 231। তুমি জি যদি স্যার। পরীক্ষায় কখনো কোনো উত্তর দিতে না পারো, তুমি বলবে স্যার আমার রোল নাম্বার 231, আমি ক্লাসে একটা উত্তর দিয়েছিলাম স্যার, ওই পয়েন্টটা এখন আমাকে যোগ করে দেন। মনে থাকবে? জি স্যার। থ্যাংক ইউ, ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। তাহলে আমরা পাবো কি জানো? আমরা এইরকম পাবো যে 4 যোগ 1.2 এরকম একটা পাবো। এবং সে যখন একটা সাধারণ মানুষ লেখাপড়া করবে সে পাবে কি 5.2। সে বুঝবে ডেটাটা মোটামুটি 4 থেকে 5.2 পর্যন্ত যায়, আর কোথাও যায় না। তাহলে আমি বললাম যে আমি ইগনোর করব প্লাস মাইনাস, কিন্তু ইগনোর হচ্ছে কে? মাইনাস। মাইনাস। ভেরি গুড, ইগনোর হচ্ছে মাইনাস, প্লাস ইগনোর হচ্ছে না, অনলি মাইনাস ইগনোর হচ্ছে। তাহলে এটা তো আরেকটা প্রবলেম ফর দ্য সায়েন্টিস্ট। তাহলে দেখো রেঞ্জ দিয়ে we wanted to satisfy the dispersion or the deviation by describing range, we faced a problem. We wanted to understand by IQR, we faced a problem. We wanted to understand the mean deviation, we again face a problem. How can we get rid of this problem? Any idea? মিন ডেভিয়েশন যেটা বের হয়েছে সেটাকে যদি আমরা প্লাস মাইনাস চিহ্ন দিই। মিন ডেভিয়েশনকে তো প্লাস মাইনাস চিহ্ন দিতেই পারবো না। কারণটা কি? 4 + -1.2। প্লাস মাইনাস 1 তুমি বলতে পারবো না, কারণ আমি তো আগেই বলে নিয়েছি যে আমি এখানে মডিউলাস একটা দাগ দিয়েছি, ইগনোরিং। তাহলে আমি একজন অসৎ বৈজ্ঞানিক হয়ে গেলাম না? I am a dishonest scientist because I told previously that I will not talk about any plus minus. I put it স্যার তাহলে মডিউলাস দিয়ে 4 ± 1.2। মডিউলাস দিয়ে, মডিউলাস দিয়ে তো তাহলে 4 এর সাথেও ঘটনা ঘটবে, তার মানে 4 এর সাথেও মাইনাস আছে অথবা প্লাস আছে, তাহলে তখন তো আরো কনফিউশন বাড়বে। বাট 4 তো কোনো প্লাসের মাইনাসের সাথে সম্পৃক্ত না। মডিউলাস দেওয়া মানেই ভেতরে কোনো সাইন আছে, যে সাইনের কথা আমরা বলবো না, যেটা নিয়ে আমরা কথা বলবো না। প্লাস মাইনাস মানেই আমি কথা বলছি সাইন দিয়ে, কিন্তু একটা যখন পড়ছে মানুষ, একজন সাধারণ মানুষ যখন পড়বে, he will only calculate the plus, he will never think about the minus. So we are having this problem. Is there any way to overcome this problem? Don't worry, because you are lucky enough that you are getting this answer while you are in 3rd year of your medical school life. When I finished my medical school in 1993, I didn't understand these things. 93 I was doing my internship. Yes, I didn't understand this. সুতরাং এরপরে আমি যখন 2000 সালে আমার মাস্টার্স করতে গেলাম, তখনও আমি ইনিশিয়ালি বুঝতে পারিনি, অনেক কষ্ট পরে বুঝেছি, কিন্তু তোমরা অনেক আগেই বুঝে যাচ্ছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যদি আরো ছোট থাকতে তাহলে তোমরা আরো বুঝতে, কারণ আমি এই প্রবলেমটা I have given it to some little kids. They were in class 6 and
দেন অ্যান্ড দেন তারা অ্যান্সার দিয়ে দিল। ওই যে তাদের ব্রেন ওই রকম ভাবেই খেলে, শেষ করে একটা উত্তর দিয়ে যায়, হ্যাঁ এটা করে ফেলে, এটা করে ফেলে ঝামেলা মিটে যাবে। একদম আমাকে এইভাবে বললো, এটা করে ফেলে, এটা করলে ঝামেলা মিটে যাবে, এত হাঙ্গামা করা দরকার। এখন সেই ঝামেলাটা কিভাবে মেটাবো তোমাদের কারো মাথায় ঘুরছে? কোত্থেকে এখান থেকে বেরোতে পারি? আমার বৈজ্ঞানিক স্ট্যান্ডার্ড আমি মানে মেনটেন করে চলতে পারবো, আমার বৈজ্ঞানিক ভাবে আমি ডিসঅনেস্ট হব না, বাট আই ক্যান স্টিল keep the answer. I can show that yes, the deviation can be read in some other ways. একটু ঘুর পথে আমাকে হয়তো যেতে হবে, any understanding or any thinking of that ঘুর পথ। কারো মাথায় ঢুকছে না? তাহলে তো আবার আরেকটা ক্লাস 6 এর ছেলেকে তোমাদের ক্লাসে ঢুকাতে হবে, দিয়ে জিজ্ঞেস করতে হবে। আমি যখন এটা দিয়েছিলাম, এটা দেওয়ার পরে আমরা এই প্রবলেমটা যখন দিয়েছি, সে আমাকে জাস্ট একটাই কথা বলেছে, ক্লাস 6 এর ছেলে। আমি জাস্ট মানে শেখার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য যে আমাদের ব্রেন এই বয়সে কাজ করছে না, ওরা ওরা তাহলে এটা কেমন করে অ্যাপ্রিহেন্ড করে। কারণ বিদেশে কিন্তু স্কুল কলেজ লেভেলেই এরা এগুলো শিখে যায়, এরা এগুলো বুঝে যায়, এরা এগুলো জানে। আমাকে বলেছে কি, তোমার এই মাইনাস আর প্লাসের হাঙ্গামা, তো তুমি এক কাজ করো না, স্কোয়ার করে দাও না, স্কোয়ার করে তারপরে দেখো কি হয়। সো সায়েন্টিস্ট অলসো ডিসাইডেড, ওকে লেটস ডু, দেখি। আমরা ওই ডেভিয়েশনটাকে স্কোয়ার করে দিলাম, and when we make a square, minus a minus a plus, plus a plus a plus, so we get rid of the disturbance of the minus values, and then we square the values, and then we add up, and then we get the mean of that squared deviations, and then that mean is called the variance. তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ভ্যারিয়েন্স কি পরীক্ষার হলে, তোমরা বলবে কি, variance is the squared values of the mean deviations. Sorry, variance is the mean of the squared values of the deviations. বোঝা গেল যে ডেভিয়েশন ফ্রম দ্য মিন এগুলোকে স্কোয়ার করব, তারপরে যোগ করব, তারপরে তার মিন বের করব। এইটাকে যখন মিন করব সেটার নাম হয়ে যায় ভ্যারিয়েন্স। And what did we do? Sorry, what did we do? আমরা করেছি কি, এই যে দেখো এখানে কত সুন্দর, x minus x bar minus 1 আমরা কি করেছি, সবগুলোকেই স্কোয়ার করে দিয়েছি, x minus x bar square, and then we got 20, and then when we get this 20, we add this up, and then we get the mean, we call it 2. And এইখানে দেখো লাল কালিতে লেখা আছে x minus x bar square is called sum of squares, ওই যে সবগুলোকে যোগ করেছি, sum of the squares। এটা কেন লাল কালিতে রেখেছি, এইটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, এখন জাস্ট খালি এইটুকু জানলেই হবে যে sum of squares। আমার ডেটা অরিজিনালি কি ছিল, স্কোয়ার, আমার অরিজিনাল ডেটা কি না স্কোয়ার? স্যার, না তাহলে আমি অরিজিনালি ফিরতে চাইলে কি করব, রুট করে দেব। রুট করে দিব। ধরো এটা 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 2, একটু সহজ করে বোঝার জন্য, এটা যদি 2 না হয় 4 হতো, আমরা 4 এর রুট কি লিখতাম, 2 2 লিখতাম। আর কিছু, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। Yes! এখন আমরা প্লাস মাইনাস 2 লিখতে পারছি, জিরোর এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারছি, এবং ডেটাটার ভেরিয়েশন অর ডিসপারশন ব্যাখ্যাও করতে পারছি। কিন্তু আমি ঘুর পথে যেহেতু গিয়েছি, because this is the only way that we get rid of that zero and get rid of this minus problem, because everything that we have tried, from range to IQ to mean deviation,
everything, it didn't satisfy the description of the data. So we had to take a detour, and then from the detour we did square, and then we added up, and then we make the mean, and now we want to get back to the originality. And then when we try to get that originality, we write plus minus. কারণটা কি, মিনের ওই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে প্লাস মাইনাসের চরিত্রটাও অক্ষুণ্ণ থাকলো এবং আমি একটা ভ্যালু পেলাম, আমি 0 থেকেও বাঁচলাম, তাহলে দুটোই আমার ঠিক থাকলো। এবং যেহেতু এত ঘুর পথে কষ্ট করে পেয়েছি, বৈজ্ঞানিকরা বললেন আর বাবারে বহুত কষ্ট হয়েছে, আর কষ্ট করতে চাই না, এটাই মেনে নাও। এটাকেই তারা তখন বললেন কি, ঘোষণা দিয়ে দিলেন যে এই যে ডেভিয়েশন ফ্রম দ্য মিন, এটা বের করার রাস্তা এটাই, আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দিলাম এবং ঘোষণা দিয়ে দিলাম এইটার নাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। This is the most commonly used measure of variation. What we do, we make a square root of the variance. Square root of the variance. এখানে বলা হচ্ছে s or sd এর ফর্মুলা কি, হোল রুট ওভার x minus x bar whole square divided by n. আবার নিচে আরেকটা কথা বলছে, for small sample sd is everything is okay but divided by n minus 1 instead of n. My question is why n minus 1? Anybody? Why স্যার n ছোট minus 1? মানটাকে স্যার ইগনোর করার জন্য। কোন ছোট মানটাকে ইগনোর করব? স্যার অনেকগুলো মানের মধ্যে স্যার এখানে যে বলছে স্যার স্মল স্যাম্পল, মানে স্যার ওটার মানে অনেকগুলো বড় মানের মধ্যে যেটা স্যার ছোট, ওটার স্যার ইগনোর করার জন্য n-1 দিচ্ছি। বড় মানের মধ্যে ছোটটা ও কি দোষ করলো? ওকে আমি স্যার তাহলে স্যার মাঝেরটাকে কেন ইগনোর করব না, অথবা বড়টাকে কেন ইগনোর করব না? প্রশ্ন আসতে পারে না? জি স্যার। ছোট ছোট হয়েছে বলে ছোটদের আরো আবদার বেশি, বড়রা স্যাক্রিফাইস করে দেয়, তো বলবে তো বড়টাকে ইগনোর করো, তো বলতে পারে। তাহলে তুমি তো এখানে অঙ্ক করছো, এখানে কোনো রকম পার্সিয়ালিটি করা চলবে না। দেন আমরা n-1 কেন করি? স্মল স্যাম্পল হয়ে গেলে, আচ্ছা তোমাদেরকে সহজ করে বোঝাই। স্মল স্যাম্পল, সে ফর এক্সাম্পল আমার কাছে 5টা আপেল আছে, 4টা আপেল আছে, 5টা 4টা আপেল আছে, তোমরা এ বি সি ডি 4টা ব্যাচ। আমি তোমাদেরকে বললাম ওকে, can you please come to me and take 1 apple from the table, 1 for each batch. অথবা 4 জন স্টুডেন্টকে বললাম তোমরা 4 জন তোমরা কোনো না কোনো একটা পুরস্কার পেয়েছো, তোমার জন্য 4টা আপেল তোমাদের পছন্দ মতো নিয়ে নাও। তাহলে যে প্রথমে আসবে সে কয়টা আপেল পছন্দ করতে পারছে? 4টা। 4টা থেকে সে কয়টা নিচ্ছে? 1টা। আচ্ছা, দ্বিতীয় জন যে আসলো সে কয়টা আপেল পছন্দ করতে পারলো? 3টা। তাহলে তার ওই যে তার পছন্দে তাহলে কি হলো, আগের প্রতে ছিল 4টা এখন হলো 3টা, তাহলে তার কি পছন্দের সংখ্যা কমে গেল না বেড়ে গেল? কমে গেল। ভালো কথা, সে নিয়ে চলে গেল। এরপরে যে জন আসবে সে কয়টা থেকে পছন্দ করবে? 2টা। ভালো কথা, চলে গেল। লাস্টের জন সে কয়টা থেকে পছন্দ করবে? একটাই আছে, একটাই নিতে হবে। তাহলে তার কি কোনো পছন্দ আছে? না স্যার। So যখন sample size becomes smaller, then the freedom of being included or freedom of choice is really restricted. If we take 4, because we took 4 as an example, that we put 4 apples and asked 4 students to come and pick up the apples. The first one, he has got 4 options. The second one, he has got 1 option less. The third one, again 1 option less. The fourth one, no option. So the first 3 students
they have a choice of randomly picking anything, but the last one is fixed. There is no choice. Because last one is fixed, there is no choice. So the scientists came up with the calculation that, okay, the last thing which do not have any choice, which is fixed, we will not put it in our calculations. Because কত পার্সেন্ট ইনফরমেশন আমার লস হচ্ছে চারজনের জন্য? 4 minus 1. 4 minus 1, চারজনের থেকে কয়জন পছন্দ করতে পারলো? 3 জন। আর পছন্দ করতে পারলো না কয়জন? একজন। তাহলে কত পার্সেন্ট আমার লস হচ্ছে ইনফরমেশন? 25%. That's good. 25% information loss. যদি 5 জন হয় 20%. আরো যদি কমাই 3 জন 33%. So you see, তার মানে যত সংখ্যা কমছে, অঙ্ক কমে যাচ্ছে স্যাম্পল সাইজ, আমার ইনফরমেশন লস হচ্ছে অনেক অনেক বেশি। 33%, 25%, 20%, মানে লাভ দিয়ে তার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। তাহলে আমার যেহেতু ইনফরমেশনটা আমি হারিয়ে ফেলছি, দ্যাটস ওয়াই সায়েন্টিস্ট হ্যাভ ডিসাইডেড that okay, those which do not have any choice of freedom, we will not put those people or those numbers into our calculation. That's why n minus 1. And this is called degrees of freedom. This is called degrees of freedom. Okay. Now, this is another alternate formula. So you will just learn it by yourself. You don't have to, we don't have to really waste our time. It's simple. A minus b whole square. We will just try to get this a square minus 2ab plus b square. And then on the right hand side, you can see that these things we will just only replace. And then we will find that x minus x bar square, it is equal to sum of x square minus sum of x whole square by n. So alternate standard deviation formula is sum of x square minus sum of x square by n whole divided by n minus 1. মানে ওই যে স্মল স্যাম্পলের জন্য n minus 1, এই জন্য আমরা n minus 1 দিয়ে দেখিয়েছি। Okay, but yeah, now you don't have to really worry about this. Now come to the coefficient of variation. আমরা নিজেরা অলরেডি দেখেছি যে প্রথম যে ডেটা সিরিজ ছিল 62, 62, 62. So all of those data series had a common mean, and then it is easy to understand. If the SD is small, SD means standard deviation. If the standard deviation is small, that means data is good. If the standard deviation is large, the data is not good. But if there are different means and different standard deviations, ভিন্ন ভিন্ন মিন যদি কমন হয়, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এদিক ওদিক হলে আমরা বুঝতে পারবো যে বেশি বড় সেটাই খারাপ, ওই ডেটা সিরিজটা খারাপ। বাট যদি মিনও ডিফারেন্স হয়, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও ডিফারেন্স হয়, দেন হোয়াট? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এইখানে আমরা বললাম যে দুইটা সেট অফ ডেটা যেখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3 আর 4, খালি চোখে 3 আর 4 দেখলে কোনটা খারাপ মনে হবে? একটা ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 3, একটা ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 4, এই দুটোর মধ্যে কোনটা খারাপ মনে হবে বা কোনটা দুর্বল ডেটা সেট? 4. Very good, 4. So now we have this, but we see there are different means. One is 100, one is 60. Then it becomes really hard to understand that, yeah, in a naked eye we can tell that the first group is weak, but then to understand pretty easily we have adopted a formula, and that is called coefficient of variation. How to do this? The formula is standard deviation divided by mean times 100. সহজ কথায়, বাংলা কথায় বললে লসাগু। আমরা লসাগু করেছিলাম না ছোটবেলায় স্কুলে থাকতে?
জি স্যার। তাহলে লিস্ট জেনারেল মাল্টিপ্লায়ার, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এইটা আমরা বুঝতে পারি যে কিভাবে আসে। সো আমরা যদি দেখি percent variation or coefficient of variation for group 1, what is the percent variation of group 1? group 1 ডেটাটা কত পার্সেন্ট করে ভ্যারি করছে? 25%. Is it? আরেকবার কত পার্সেন্ট? SD divided by mean into 100. কত 4%. 4%. 4%. Yes, good. 4%. 4 divided by 100 into 100. তাহলে 100 কেটে গেল 4%. Now what is the percent variation of group 2? 5%. 5%. তাহলে ভেরিয়েশন কার বেশি? গ্রুপ 2. Group 2 এর। Group 2, yes. So data set group 2 হচ্ছে ভালো না, তার পার্সেন্ট ভেরিয়েশন বেশি, ওটাকে আমরা বলছি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে এটা দিয়ে আমার সুবিধাটা কি, যে আমি যদি এখন আমার লেকচারারদেরকে, আমাদের অন্যান্য যে ব্যাচ টিচার আছে, ব্যাচ টিচারদেরকে বলি যে এই প্রশ্ন নিয়ে একই কমন প্রশ্ন দিয়ে দাও তো, এবং কমন প্রশ্ন দিয়ে আমরা ব্যাচ ওয়াইজ ভাগ করতে চাই, এবং আমরা দেখতে চাই কোন ব্যাচ ভালো কাজ করছে, কোন ব্যাচ ভালো ফল করছে। তাহলে আমরা 4টা ব্যাচেরই একই প্রশ্নতে পরীক্ষা নেওয়ার পরে 4টা ব্যাচের মিন এবং 4টা ব্যাচের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে আমরা যদি একটু কোএফিশিয়েন্ট বের করি, তাহলে যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে যার কোএফিশিয়েন্ট বড়, তাহলে আমি সেই ব্যাচ টিচারকে বলতে পারবো না যে তোমার ব্যাচটাকে একটু নজর দাও তো, এদের কোএফিশিয়েন্ট বেশি বেশি করে পাচ্ছি আমি, তাই না? খুব সুন্দর একটা ছোট্ট মেজার দিয়ে আমরা বুঝে যাই যে কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, কোন ব্যাচটা ভালো রেজাল্ট করছে, কোন ব্যাচটা খারাপ রেজাল্ট করছে। ওকে, আদার মেজার্স এইটা তো অলরেডি পড়া হয়ে গেছে, সুতরাং আমি আর এখানে যেতে চাচ্ছি না, কারণ কেউ কেউ এটাকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়েও কথা বলছেন, কেউ কেউ বলছেন এটা দিয়ে মেজার্স অফ ডিসপারশন, কারণ ওই যে IQR ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ দিয়ে ডিসপারশন বুঝতে হয়, এই কারণে আমি জাস্ট আবার এখানে লিখেছি, বাট এই জন্য এক লাইনে অনেকগুলো সবগুলো শেষ করেছি। ওকে, নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলা হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে একজন, সম্ভবত উনি ফ্রেঞ্চ একজন অঙ্কবিদ, অ্যারিথমেটিশিয়ান, তার নাম হচ্ছে গাউস, যে বাংলাদেশের যে গাউস কুতুব, এরকম উনি একজন কুতুব ছিলেন। সো দিস গাউস, হি অ্যাকচুয়ালি calculated and found this and laid a very, very important and big foundation of biostatistics or statistics, not biostatistics. কি তিনি দেখিয়েছেন অঙ্ক করে যে মিনের সাথে এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ বিয়োগ করলে টোটাল ডেটা সিরিজের around 68% কভার হয়ে যায়। So if we add one standard deviation plus n minus, then it covers around 68% of the data series. If we add two standard deviation plus n minus, it covers more than 95.44. If we cover 3 standard deviation plus minus, it covers more than 99, almost nearly 100% of the total data set. So এইটা মোটামুটি তার ফাইন্ডিংস, এবং এই ফাইন্ডিংসটা তিনি দিলেন, এবং এই ফাইন্ডিংসটা করার পরে আমরা আরো কিছু শিখলাম যে না, ডেটাটা এরকম নর্মালি ডিস্ট্রিবিউটেড না, যে এরকম সুন্দর সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বাট এরকমও কিছু ডেটা আসে, এই যেরকম লেজ, এই লেজ হয়ে যাওয়াটাকে আমরা বলছি স্কিউ। উদাহরণ আমরা অলরেডি আলোচনা করেছি আজকের ক্লাসে। উদাহরণ, মাথা পিছু আয়, ভুলে গেলে যে বেশিরভাগ মানুষের আয় একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, এরপরে আয় বাড়াতে থাকো এখান থেকে, কারণ এটা তো আয়, অল্প আয়, এরপরে আয় বাড়াও, আয় বাড়াও, আয় বাড়াও, এরপরে আয় বাড়াতে থাকো, দেখা যাবে যে এখানে লোক তাও রয়ে গেছে, কমে গেছে, লোক কমে গেছে, যেটা তাহলে টোটাল এরিয়াকে যদি ভাগ করে দেখবা যে এইটাই হলো গিয়ে 25%, এখানে হয়তো 50%, মিডিয়ামটা এইখানটায়। তাহলে একটা নির্দিষ্ট আয়ের পরে এই মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, জিলিয়নিয়ার, কিলিয়নিয়ার, আরো পিলিয়নিয়ার, কি সব আছে,
এই নাম খালি নতুন নতুন করে বাড়বে, দেখা যাবে যে ওখানে লোক কিছু না কিছু আছে, অল্প 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 লোক থেকেই যাচ্ছে, এবং এদের থাকার কারণে আমার মিন ভ্যালুটা বেড়ে যাচ্ছে। একইভাবে উল্টা দিকেও হতে পারে, উল্টা দিকেও হতে পারে। এটা কিরকম? আমরা যদি বলি যে আমরা ওভারঅল সেরাম কোলেস্টেরল মাপতে চাই অথবা সেরাম পিএসএ মাপতে চাই, তাহলে দেখব যে একটা পার্টিকুলার এজ পর্যন্ত একটা নির্দিষ্ট লেভেলেই সে থাকে, কিন্তু তারপরে একটু 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 করে সেটা বাড়তে থাকে, এবং একটা পার্টিকুলার এজে দেখা যায় যে খুবই ডিস্টার্ব করে, এরপরে আবার মোটামুটি আবার নেমে আসে। এটা একটা হতে পারে। স্যার কি মনে করে আম করে মানে দেখুনি এক্সকিউজ মি, okay, so we can really talk about this, the household assets. Household assets আমরা দেখব যে বেশিরভাগ মানুষেরই হাউসহোল্ড অ্যাসেট কম, অল্প অ্যাসেট দিয়েই মানুষজন চলছে, অল্প অ্যাসেট দিয়ে মানুষজন চলছে। নাম্বার অফ অ্যাসেটস দেখা যাচ্ছে তার ঘরে হাঁড়ি পাতিল আছে কিছু, হয়তো একটা ছোট আলমারি, এরকম ছোট 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 দিয়ে বেশিরভাগ ফ্যামিলি, বাট অল্প কিছু ফ্যামিলি আছে যাদের কি হাউসহোল্ড অ্যাসেট অনেক একটু বাড়তেই থাকছে, এবং দেখা যাচ্ছে একটা বিশাল অঙ্ক, এরকম একটা বিশাল হাউসহোল্ড অ্যাসেটস এর মধ্যে দিয়ে বসবাস করছে। হ্যাঁ, কারো কারো ঘরে 3টা 4টা 5টা টিভি, কেউ তো রান্নাঘরেও টিভি রাখে, রান্না করে আবার টিভি দেখে, এরকমও আছে। একদম আমি রিয়েল ডেটা নিয়ে কথা বলছি। And when we do this, we will have this picture. It will be given to your exam, so please be careful. যদি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন হয়, মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মোড, সমান ডিস্ট্রিবিউশন। কিন্তু যদি পজিটিভ ডিস্ট্রিবিউশন হয়, দেখো মিনকে টেনে বড় করছে, মিডিয়ান সবসময় মাঝখানে থাকে, মিডিয়ান কখনোই এদিক ওদিক করে না, বাট মোড ছোট হয়ে যায়। আর যদি নেগেটিভ স্কিউ হয়, মিনকে টেনে ছোট করে, মিডিয়ান মাঝখানেই থাকে, আর মোড ওদিকে উল্টো দিকে বড় হয়ে যায়। এই পিকচারটা ভালো মতো মনে রাখতে হবে। ওকে, always we have to remember this picture because you will have questions in your exam. All right, any question so far? স্যার কাইন্ডলি এই লাস্ট স্লাইডটা আরেকবার বলবেন স্যার প্লিজ। আচ্ছা, আমরা প্রথমে যেটা Mr. Gauss described the distribution of data, and he described that when the data is normally distributed, it is the normal distribution, we call it normal distribution, symmetrical distribution. The two halves of these two parts are equal. It is looking like a bell, the bell shape. একটা ঘন্টির উপর থেকে বাইরে থেকে দেখলে যেরকম, ঘন্টিটাকে দুই ভাগে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। Okay, so this is called the symmetrical distribution, and then mean equals to median equals to mode. That means they coincide with each other. But if the data is positively skewed, ওই যে আমরা যেটা বলেছি মাথা পিছু আয়, এই বড় বড় অনেক অল্প কিছু আছে যারা পয়সাওয়ালা, তাদের ওই অতিরিক্ত পয়সা এক্সট্রিম ভ্যালু থাকার কারণে কি হয়, mean becomes larger. They pull the mean towards the positive side, and that's why it is called positive skew, towards the higher value. This is called positive skew. But then what does happen? First is mean, the highest, followed by median, followed by mode, highest to lowest. And when the data is negative skewed, same thing but completely opposite. Mean, median, mode, same position but opposite, lowest to highest. Mean is the lowest, median is median every time, mode is the highest. Understood? Yes sir. Any more question? Any question? If there is no question, we want to